ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেত্রী শতাক্ষী নন্দী। শতাক্ষী, তোমাকে ওয়েলকাম সিনেগানিতে। সবাই বলো, কেমন আছো? থ্যাংক ইউ তোমার আপনার সময় দেওয়ার জন্য। তো আমি ভালো আছি, এই গরমের মধ্যে যেরকম থাকা যায় আর কি। এ, আচ্ছা, শতাক্ষী, তোমার নতুন সিনেমা এসেছে নধরের ভেলা, যেটা টিফে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পেয়েছে। এত বড় সম্মান, যেখানে কামাল হাসান থেবার সিনেমা সেখানে ফিচার করেছে, মানে সেখানে গেছিল আর কি। এবং কিফে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেটা একমাত্র ইন্ডিয়ান সিনেমা দেখানো হয়েছে আর কি। এবং ছবিটা বিদেশেও প্রদর্শিত হচ্ছে। রটারড্যাম। হ্যাঁ, নটরডেমে দেখানো হয়েছে। তো এই যে এত বড় ইন্টারন্যাশনাল সাফল্য, এটা তোমার কাছে কত বড় প্রাপ্তি, বা তোমার কেরিয়ারে এটা কি ভ্যালু অ্যাড করে, যদি একটু বলো। আমার জন্য প্রাপ্তি তো বটেই, কারণ আমি এই কাজের সঙ্গে যুক্ত এবং সেই কাজ রটারড্যাম বা ইপসা টরন্টোর মতন বড় ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়া একটা ছবি। তো একটা তো গর্ব কাজ করে। এবং আমি যে টিমের সঙ্গে কাজ করেছি বা পরিচালক ললিত ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছি, এদের সঙ্গে তো বেশ কিছু বছরের পরিচয়। তো খুবই সলিড একটা টিম, তাদের সঙ্গে একটা বেশ আলাদা রকমেরই একটা বন্ধুত্ব রয়েছে। তো সেক্ষেত্রে মানে আমি গোটা টিমের জন্য এবং ছবি পুরো কলাকুশলীরা যারা পুরো ক্রু এর জন্য আমি খুবই খুশি সেদিক থেকে। ওকে, এই যে নদের বেলা স্ক্রিপ্ট যখন আসে আর কি, এই স্ক্রিপ্টের মধ্যে রূপা চরিত্র দিয়ে এমন কি দেখলে যেটা স্ক্রিপ্টে সিনেমার করতে রাজি হলে তুমি, জিনিসটা বলো। আমি রাজি হলাম প্রথমত রূপা চরিত্রের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার আগে গল্পটার প্রতি, স্ক্রিপ্টটার প্রতি। এবং সত্যি কথা বলতে গেলে প্রদীপ্তদার কাজের প্রতি একটা ভরসা বরাবরই থাকে, অভিনেতা হিসেবে এবং দর্শক হিসেবেও, বিকজ আই এম হিজ অডিয়েন্স ফার্স্ট। তারপরে ওনার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়। অ্যান্ড রূপা চরিত্রের ক্ষেত্রে রূপা এমন একটা চরিত্র যেটা আমি আগে কখনো করিনি। এবং আমার ধারণা, মানে আমার তো কাজ করি অভিনেতা হিসেবে, এবং আমার মনে হয় প্রত্যেক অভিনেতারই তাই হয়, যে এমন কোনো চরিত্র করা বা এমন ভাবে নিজেকে এক্সপ্লোর করা যেটা আগে কখনো হয়নি, এবং এমন চরিত্র যেটা নিজেকে ভাঙতে সাহায্য করবে। তো আমার মনে হয়েছে রূপা চরিত্র তাই খুবই প্রমিসকিউয়াস একটা চরিত্র। যারা ছবিটা দেখেছে তারা জানে, এবং আগামী যখন শোজ আরো হবে তখন যারা দেখেনি এখনো তারা দেখলে বুঝতে পারবে। প্রচন্ড প্রচন্ড প্রমিসকিউয়াস একটা চরিত্র, প্রচন্ড অ্যাম্বিশিয়াস, গরিব কিন্তু অ্যাম্বিশিয়াস, কিন্তু একটা তাগিদ রয়েছে ভেতরে, একটা রাগ এবং রেজ, একটা অ্যাঙ্গার রয়েছে, যেটাও নিজের কাজের মধ্যে দিয়ে। ও তো সার্কাসে পারফর্ম করে এবং সে নিজেকে পারফর্মার হিসেবে খুব সিরিয়াসলি নেয়, এবং সেখানে তার রাগ এবং তার রেজটা সেভাবে চ্যানেলাইজ করে। নিজের সেক্সুয়ালিটি নিয়ে প্রচন্ড কনফিডেন্ট, খুবই স্ট্রং একটা চরিত্র। এবং অবশ্যই এমন একটা কাজ যেটা আমি, মানে চরিত্র যেটা আমি আগে করিনি। তো আমি ওই জন্য আরো বেশি আমার আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি আগে কখনো করিনি এরকম। মানে খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল একদম আপনার কাছে। চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স, আমার যে খুব কঠিন লেগেছে চরিত্রটা করতে গিয়ে তা নয়, কারণ স্ক্রিপ্টে এবং ছবিটা যখন তৈরি হয়েছে তার জগৎটা এমন ভাবে প্রসেসটা তৈরি হলো শুটিং করতে করতে, যে মনে হচ্ছে যেন মিশে গেছি ছবিটার মানে পুরো জায়গাটার পরিবেশ, শুটিং এর প্রসেস, সবকিছুর সাথে মনে হচ্ছে যেন আমি ওই সময় রূপাই। তো চ্যালেঞ্জিং ওইভাবে না, চ্যালেঞ্জ মানে নিজেকে অন্যরকম ভাবে দেখতে পাওয়ার একটা জায়গাটা আর কি। ইন জেনারেল কি একটা স্ক্রিপ্ট সিলেকশন ক্ষেত্রে এটাই কি তোমার থট প্রসেস থাকে, এটা স্ক্রিপ্ট সিলেকশনের ক্ষেত্রে? সত্যি কথা বলতে গেলে আমি এখনো অনেক অভিনেতাদের মতন কলকাতার অবস্থা, ইন্ডাস্ট্রি যা, সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। তো আমি এখনো অভিনেতা হিসেবে যে আমার সবসময় একটা চয়েস থাকে, যে জিনিস বাদ দিয়ে দেবো, করবো না, এটাই করব, এরকম থাকলেই করব, অনেক সময় আমরা করতে পারি না। কারণ যেহেতু আমি এটাকেই একমাত্র আমার রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছি। কিন্তু হ্যাঁ, স্ক্রিপ্ট এলে তখন একটা জিনিস যেটা কাজ করে হচ্ছে, আমি যে চরিত্রটা করব বা আমাকে বলা হচ্ছে যে চরিত্রটার জন্য, সেই চরিত্রটা গল্পে, স্ক্রিপ্টে, সিনেমায় কতটা কন্ট্রিবিউট করছে, তার কন্ট্রিবিউশনটা কতখানি, হ্যাঁ তার জায়গাটা, পারফর্ম করার স্পেসটা কতখানি। আর স্পেস বলতে গেলে আমি
শুধুমাত্র 10টা সিন 20টা সিন নাকি একটা সিন 2টো সিন ওইভাবে কাউন্ট করছি না, মানে তার গুরুত্বটা কতটা সেইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, যদি তোমাকে বাঁচতে বলা হয় বিরহিতে রাধা নাকি নদায় বলে রূপা, মানে দুটোর মধ্যে কিন্তু সেই হিসেবে নোয়ান্স আছে এবং দুটো ক্যারেক্টার কিন্তু পরিণতি অলমোস্ট সেমই কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু মানে সেভাবে কোনো পরিণতি পাই না, একটা ট্র্যাজিক এন্ডিংতে শেষ হয় আর কি। তো তোমার কাছে কোনটা? দুটো আলাদা আলাদা ক্যারেক্টার। হ্যাঁ, কিন্তু আমার মনে শেষ হয় কিন্তু- কোনো অভিনেতা হিসেবে দুটোকে মানে এরকম মানে একই ধরনের ব্র্যাকেটের চরিত্র হলে হয়তো তখন বেছে নিতে ইজি হতো, হুম হুম কিন্তু দুটো দুরকম তো, হুম মানে অভিনেতা হিসেবে তো আমরা লোভী, হ্যাঁ কোনোটাই ছাড়তে ইচ্ছে করে না। কিন্তু চ্যালেঞ্জিং এর কথা যেটা তুমি বললে, হুম হুম ইনফ্যাক্ট বিরোহী 2 এ যে রাধা আমরা দেখতে পারি, হুম দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি। কারণ দর্শকের সামনে, প্রচুর মানুষের সামনে পারফর্ম করা, নিজের শরীর নিয়ে এক্সপ্রেস করা, হ্যাঁ অবশ্যই আমি যেটা রূপা হিসেবে করেছি সেরকম আগে কখনো করিনি, হুম নিজের সেক্সুয়ালিটিটাকে ওইভাবে কখনো ব্যক্তিগত জীবনে ব্যবহার করিনি। কিন্তু এতগুলো লোকের সামনে পারফর্ম করা, মানে এই পারফর্মার ব্যাপারটা যেহেতু আমি অনেক মানে আরেকটু ছোটবেলা থেকে প্রথম শুরু করেছি মঞ্চে কাজ করে, তো আমার জন্য ওইটা ওয়াজ নট ভেরি চ্যালেঞ্জিং। কিন্তু বিরোহী 2 তে 1 এর কথা বলছি, হুম হুম 2 তে যে রাধা ছিল হুম সেই জগৎটা আমার একদম অপরিচিত। আমি বিবাহিত নই, হুম আমি বিয়ে করে মার খেয়ে সংসারের মধ্যে চাপা পড়ে সাফোকেটেড হয়ে দিনের পর দিন একজন মহিলা কিভাবে থাকে সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। ওইটা আমাকে কন্টিনিউয়াসলি অনুভব করতে হয়েছে এবং সেটা রিয়েলিস্টিকলি অভিনয় করতে হয়েছে এবং সেটা ইমোশনালি ওয়াজ চ্যালেঞ্জিং। ধরো যখন তুমি অ্যাক্টিং করছো, মানে যখন তুমি শর্ট দিচ্ছ, তখন তুমি কি মানে পুরোপুরি ডিরেক্টরকে সঁপে দিচ্ছ নাকি তুমি নিজে থেকেও কিছু ইমপ্রোভাইজ করছো ডিরেক্টরের সাথে সাথে আর কি? কোনোদিন কনসিয়াসলি আমি এটা ওয়াইল্ড পারফর্মিং ভাবিনি কোনোদিন। যখন ধরো শর্ট দিচ্ছি, শুটিং এর আগে তো নিজের একটা প্রিপারেশন থাকে চরিত্রের জন্য, কিন্তু অন দ্য ফ্লোর কি হবে সেটা তো সবসময় আমরা জানি না। তো তখন গোয়িং উইথ দ্য ফ্লো পারফর্ম করে যাচ্ছি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম ভেরি কোলাবোরেট, এটা আমি জানি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কোনটা সুইট সল্ট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু হ্যাঁ, তো হ্যাঁ বলো। হ্যাঁ, তো অ্যাক্টর হিসেবে আমি ভীষণ কোলাবোরেটিভ একজন মানুষ। আমি ভীষণ ওইরকম একটা অ্যাটমসফিয়ারে কাজ করতে পছন্দ করি যেখানে ডিরেক্টর কি চাইছে সেটা সম্পূর্ণভাবে একদম কথা বলে আলোচনা করে এঙ্গেজ হয়ে ব্রেনস্টর্ম করে আমরা কাজটা করলাম। আমি কি চাইছি সেটা ডিরেক্টর একটা আগ্রহ রয়েছে জানার, ডিরেক্টর কি ভাবছে সেটা একটা আগ্রহ রয়েছে জানার, একটু বেসিক্যালি কোলাবোরেট এন্ড ক্রিয়েট টুগেদার। তো আমার মনে হচ্ছে মিক্স অফ বোথ। একটা সারেন্ডার তো ডেফিনেটলি করি আমি, না হলে সম্ভব নয়। একটা মনে হবে যেন সারাক্ষণ পিঠের উপরে একটা বোঝ নিয়ে কাজ করছে। সো ইউ নিড টু সাবমিট টু দ্য ডিরেক্টর, টু দ্য প্রসেস। এই যে নজর যে কাজ করলে প্রত্যেকটা ঋত্বিক তো তোমাকে কতটা সাপোর্ট করেছে আর কি, যদি সেটা বলো। ঋত্বিক এত বড় একজন অভিনেতা, তার সাথে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা। হ্যাঁ, আসলে ঋত্বিক দা, অমিত দা, প্রিয়াঙ্কা দি, অপরাজিতা দি, এরা এত বড় মাপের অভিনেতা। আমি 4 জনকেই অবজার্ভ করেছি যতটা সম্ভব, এবং বিষয়টা হচ্ছে 4 জনেই এতটা বেশি, তাদের কোনো ইগো নেই, তাদের কোনো অহংকার নেই, তারা আর্টিস্ট ফার্স্ট, এবং এত ইন্টিগ্রেটেড মানুষ 4 জনেই যে কখনো নিজেদেরকে মানে অ্যাজ সিনিয়র্স কখনো ফিল করায়নি আলাদা করে যে দে আর স্পেশাল অফ কোর্স, কিন্তু তারা যে আলাদা সেইটা কোনোদিন ফিল করায়নি। মানে একসাথে থাকা, একসাথে শুটিং করা, একসাথে অভিনয় করা, একসাথে খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এটা অনায়াসে এত ইজিলি ওরা করেছে। তো ফলে আমারও আরো কাছ থেকে 4 জনকে দেখতে, অবজার্ভ করতে আমার সুবিধে হয়েছে। ইনফ্যাক্ট এটা খুব মজার একটা জিনিস, আমি এখনো প্রদীপ্তদাকে বলি, সবাইকে বলি ইনফ্যাক্ট,
সেটা হচ্ছে আমরা দুপুরে ধরে নিন লাঞ্চের পরে 2টো-ফুটোর মধ্যে আমরা ওই যেখানে আপনি দেখেছেন জলঙ্গির পাশে যে পুরো সার্কাসের তাঁবুটা, ওইখানে আমরা ঢুকে যেতাম। ওটাই তো আমাদের সেট বলতে গেলে। হ্যাঁ ওখানে ঢুকে যেতাম, দিয়ে ভোর পরের দিন 6টা অব্দি শুটিং করতাম মোটামুটি, 6টা-7টা অব্দি। ওই যে সময়টা, এতটা সময় আমরা রয়েছি এবং চরিত্রের কস্টিউমেই রয়েছি, এবং গ্রামের লোকজন তো সারাক্ষণ ঢুকছে বেরোচ্ছে, কারণ পুরো তো মেলা সার্কাসের সেট আপে পুরো শুটিংটা হচ্ছে। তো গ্রামের লোকজন যারা ঢুকছে তারা জানে যেটা সার্কাসই হচ্ছে বা মেলাই হচ্ছে। সো ইট ওয়াজ সো মেটা ইন দ্য সেন্স যে ইট ওয়াজ রিয়েল, কিন্তু আমরা জানি সিনেমার শুটিং হচ্ছে কিন্তু খুব রিয়েল। ফলে এটা খুব মজার একটা বিষয়। আমরা প্রত্যেকে যারা অভিনয় করেছি, অমিতদা, প্রিয়াঙ্কা দি, ঋত্বিক দা, অপাদি, নিলয়, সায়ন, সোহম, সবাই আমরা যারা অভিনয় করেছি, কোথাও গিয়ে আমি মাঝে মধ্যে এটা দেখতে পেতাম যে আমরা কিন্তু আমাদের চরিত্রের মতন কথা বলছি বা রয়েছি, বসে রয়েছি। সিনেমায় যেরকম তোমরা দেখেছো যে এরা একসাথে রয়েছে, পড়ে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, আমরা কিন্তু অভিনেতা হিসেবে ওই চরিত্রের বেশে ওই রকমই পড়ে থাকতাম, ঘুরে বেড়াতাম, শর্ট দিতাম, অভিনয় করতাম, থাকতাম। তো একটা পয়েন্টের পর পুরোটা ব্লেন্ড হয়ে গেছে। তো আমি যখন ঋত্বিক দাকে দেখছি বা অমিত দাকে দেখছি, প্রিয়াঙ্কা দিকে দেখছি, অপাদিকে দেখছি, বাকিদেরকে যখন দেখছি, তখন আমিও ডিস্টিংগুইশ করতে পারছিলাম না যে এরা কি সেই অভিনেতা মানুষজন না চরিত্রগুলো আর কি। সিনেমা না ওয়েব সিরিজ, কোনটা বেশি চ্যালেঞ্জিং তোমার কাছে? চ্যালেঞ্জিং ডিপেন্ড করছে চরিত্রের উপরে। যেমন আপনি আমি তোমাকে বিরোহী 2 এর রাধার কথা বললাম, ইমোশনালি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল বিকজ অফ দ্য ক্যারেক্টার, কিন্তু ফরম্যাটটা ওয়াজ আ ওয়েব সিরিজ। তবে আমি সিনেমার ভক্ত, পার্সোনালি আমি ভীষণ সিনেমার ভক্ত ছোটবেলা থেকে। আমার একটা নস্টালজিয়া আছে, মানে ওই বাবা মার সঙ্গে, তারপর পরে একটু বড় হয়ে নিজে থেকে সিঙ্গেল স্ক্রিনে অজন্তা, আলেয়া, নবীনা, বসুশ্রী, প্রিয়া সব জায়গায় গিয়ে সিঙ্গেল স্ক্রিনের টিকিট কেটে হলে বসে ছবি দেখা, এবং সেই অভিনেতাদের এত বড় বড় মুখ দেখে মনে হওয়া যে আমিও কোনোদিন, আমারও মুখ এরকম কোনোদিন দেখা যাবে। তো সিনেমার প্রতি আমার একটা আলাদাই ইমোশন রয়েছে। হ্যাঁ। রিসেন্ট কি কাজ দেখলে, বা এমন কোন সিনেমা যেটা তোমাকে যেটা তোমাকে সিনেমা আসতে মানে উদ্বুদ্ধ করেছে, এমন কি কাজ? আমি এখন মাঝে মধ্যেই, মানে আমার বরাবরই অভ্যেস আছে যে বাড়ি ফিরে আমি হয়তো একটা সিনেমা দেখবই, দ্যাট ইজ মাই ওয়ে অফ রিল্যাক্সিং। অনেক কটা কাজ দেখলাম। আমি আগ্রা বলে একটা ছবি দেখলাম, রাহুল রায় ছিল, কানু বেহেলে, হ্যাঁ হ্যাঁ রাহুল রায় ছিল, জুনুন, ইয়েস, প্রিয়াঙ্কা বোস রয়েছে, অসাধারণ ছবি, ভেরি ক্রেজি ফিল্ম, বাট আমার বেশ মজার লেগেছে। আমি অ্যাশেস পিওরেস্ট হোয়াইট বলে একটা চাইনিজ ফিল্ম আছে, আমি একটা কাজ করেছি রিসেন্টলি, সেই ছবিরই ডিরেক্টর আমাকে সাজেস্ট করেছিল যে হ্যাঁ তুমি এমনি দেখতে পারো। তো আমি ওই ছবিটা দেখে আমি মানে অভিনেতা এবং দ্যাট ফিল্ম, অ্যাপারেন্টলি ইটস আ লেজেন্ড ফিল্ম এন্ড লেজেন্ডারি ডিরেক্টর, আমি কোনোদিন নাম জানতাম না, অভিনেত্রী যিনি সিনিও নাকি লেজেন্ডারি। পরে আমি যখন সার্চ করি ছবিটা দেখে পরে সত্যি মানে দে আর লাইক আ বিগ থিং, নট জাস্ট ইন চায়না, ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সিনেমার জগতে। তো ওইটা সাংঘাতিক, আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর ভীষণ মোটিভেট করেছে, কারণ ওরম পারফরমেন্স মানে সাংঘাতিক। না আমি ধুরন্ধর দেখিনি। সেন্টিমেন্টাল ভ্যালু বলে একটা ছবি, হ্যাঁ নরওয়ের ছবি, আমার বেশ ভালোই লেগেছে। আরো আমি দেখতে থাকি এভরি নাও এন্ড দেন। রিসেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে, এটা বিশ্বের একটা সমস্যা হচ্ছে যে মানে এত বেশি স্পেকট্রাল ড্রিভেন সিনেমা হচ্ছে, যার ফলে কি হচ্ছে গল্প কথা চাপা পড়ে যাচ্ছে আর কি। তো এইটা তোমার কাছে কত সমস্যা নাই, যেহেতু তুমি নধের বেলা মতো ছবিতে নিয়ে কাজ করতে, বা তুমি সবসময় ভালো চরিত্র স্ক্রিপ্টে হিসেবে তুমি মানে সিনেমা চুজ করে সেই হিসেবে জিজ্ঞেস করছে তোমাকে আর কি, এটা তোমার কাছে কতটা সমস্যা মানে? আমি তো সত্যি কথা বলতে গেলে অভিনেতা হিসেবে, যেহেতু আমি যে গ্র্যান্ড স্পেকটাকলের কথা বলছো সেটা আমি করিনি, আমি তো নিজে অভিনেতা হিসেবে চাই ওরম ছবিতে থাকি, প্রচন্ড মেন স্ট্রিম কমার্শিয়াল গ্র্যান্ড স্পেকটাকল ফিল্ম
টিকিট কেটে লোকে হলে দেখতে যাবে, আমি এবং ওখানে পর্দায় আমাকে দেখা যাবে অভিনেতা হিসেবে, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমি এরকম একটা ছবির পার্ট হতে চাই। হইনি এখনো, জানি না কেন। একদম কমার্শিয়াল আর মেইন স্ট্রিম জায়গায় নিজেকে পৌঁছানোর জন্য কি করতে হবে আমি জানি না, কিন্তু আই এম স্টিল ট্রাইং টু ফিগার আউট। তো সেটা আমার জন্য প্রবলেম্যাটিক নয়। আমার মনে হয় ছবির রাজনীতি এবং ছবি মানুষকে কোন রকম ভাবে মানুষের মানসিকতা পাল্টে দেওয়ার চেষ্টা করছে ইন আ ভেরি প্রবলেম্যাটিক ওয়ে কিনা, দ্যাট আই থিঙ্ক ইজ দ্য কোয়েশ্চেন। স্পেকটাকল ফর মি ইজ নট অ্যান ইস্যু। তাহলে সোশ্যাল জিজ্ঞেস করি যে এখন যেটা ট্রেন্ড চলছে যে মহিলারা এখন অ্যাকশন করছে, গুলি করা যাচ্ছে, তোমার সব চরিত্র দেখতে পারি কখনো? ইচ্ছা আছে এরকম চরিত্র ভীষণ করার? রকম ভাবে, ইচ্ছা আছে ভীষণ রকম যে ভাবে, গুলি করা চালাচ্ছে, অ্যাকশন করছে? ভীষণ রকম ভাবে। কারণ আমি ছোটবেলা থেকে আমার শুরু নাচ দিয়ে, তারপরে মার্শাল আর্ট দিয়ে। আচ্ছা, আমাকে যারা অ্যাকচুয়ালি চেনে, মানে আমার 16-17 বছর বয়স থেকে যখন যারা চেনে আমাকে, তারা আমাকে দেখেছে আমি ভীষণ ভাবে নিজের ফিজিক্যালি বডি দিয়ে এঙ্গেজ করে আমি বরাবরই পারফর্ম করে এসে। তো দিস ইজ সামথিং দ্যাট আই এম ভেরি ফ্যাসিনেটেড। সামান্থা প্রভুর একটা ছবি মা আন্টি না কি নাম, ইটস আ তামিল ফিল্ম, আমি নামটা মনে করতে পারছি না, বাট ওইখানে কেউ যদি তোমরা যদি টিজার ট্রেলারটা দেখে থাকো, একদম প্রথমে দেখা যায় না টিপিক্যাল গৃহবধূ, তারপরে আসল রূপ বেরোচ্ছে যেখানে ফুল অন অ্যাকশন করছে শাড়ি পরে। আর আমার দারুণ লেগেছে ওটা, মানে ওটা ইটস ক্রিয়েটিং আ স্টেটমেন্ট অ্যাবাউট উইমেন অ্যান্ড হাউ দে পারসিভ, আমার মনে হয়েছে। আর অনেকগুলো স্টিরিওটাইপ ভাঙছে, আমার এরকম মনে হয়েছে ছবিটা দেখে। তো এরকম ভাবে কিছু যদি পুরো চরিত্র পাওয়া যায় তো আমার ভালোই লাগে, আর আমার ফিজিক্যালি ট্রেন করতে খুব মজাও লাগে, লাইক আই লাইক ইট, যেহেতু ছোটবেলা থেকে করে এসেছি। তো এরকম আমাকে দিলে তো আমি খুব খুশি হব। মানে ছোটবেলায় মারামারি করার অভ্যাস রীতিমতো রয়েছে। যেহেতু আমি কালারি বা মার্শাল আর্টে ট্রেন করেছি, নাচে ট্রেন করেছি, তাই জন্য হয়তো আমি সরাসরি ধুমধাম মারি না, বিকজ যারা করে বা শাওলিন মঙ্কসদের তোমরা যদি দেখো বা কিল বিল যদি দেখে থাকো, সেখানে যে গুরু যে ছিলেন, হ্যাঁ উমা থুরম্যানের, যে হু ওয়াজ দ্য গুরু অ্যাকচুয়ালি, বা অন্যান্য, তুমি দেখবে এত ভিতর থেকে এত শান্ত হয়ে যাও যে ইটস এ ভেরি ক্যালকুলেটেড মুভ। ওরকম দুমদাম করে কেউ কোনোদিন পেটাবে না, যাদের এই প্র্যাকটিসটা রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। নধরের ভেলা নিয়ে এইটুকুই বলবো যে মানুষ এবং দর্শক যেরকম ভালোবাসা দিচ্ছে, এবং মানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, লোক ভরে ভরে দেখছে, এবং এভাবে যে শোজ চলছে সেটার জন্য প্রথমত দর্শককে অনেক ধন্যবাদ। এবং এটাও জানিয়ে রাখি যে যারা নধরের ভেলা এখনো দেখেননি, আমাদের নিজেদের একটা ওয়েবসাইট আছে 180degree.org, সেখানে গিয়ে নধরের ভেলার যাবতীয় যা যা আপকামিং শোজ আছে, কোনটা টিকিট অ্যাভেলেবল, কোথায় শো হচ্ছে, কোনটা হাউসফুল হয়ে গেছে, সব আপডেট ওখানে দেওয়া রয়েছে। তো আমাকে অনেক লোকে মেসেজ করছে এবং জিজ্ঞেস করছে নধরের ভেলার পরের শো কোথায়। আগামীকাল অ্যাকচুয়ালি যোগেশ মাইমে একটা শো আছে, সে শোটা অলরেডি হাউসফুল, কিন্তু পরের শোটা হচ্ছে 12ই মে কলকাতায় জ্ঞান মঞ্চে, এবং আরো শো আসতে চলেছে, দুর্গাপুরের শো হচ্ছে, আরো শোজ আছে 180degree.org, এটা মনে রাখবেন, এখানে গিয়ে আপনি যাবতীয় সব ডিটেলস পেয়ে যাবেন। আর থ্যাংক ইউ ফর লাভিং নধরের ভেলা। থ্যাংক ইউ সাদাক্ষী। Thank you so much. Thanks.